বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজেদা চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ, ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়ব ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থায়নের উৎস নিয়ে। তো এই অধ্যায়টি আমি আগেই একটা ক্লাস নিয়ে ফেলেছি এই অধ্যায় থেকে। তো সেই আলোকে আমি আজকে তোমাদেরকে পরবর্তী যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে অর্থায়নের উৎসের মধ্যে অভ্যন্তরীণ উৎসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে স্বাভাবিকভাবেই আমরা বহিস্থ তহবিলের উৎসগুলো নিয়ে আলোচনা করব। তো বহিস্থ তহবিল বলতে সাধারণ অর্থে বাহিরের কোনো তহবিলের উৎসকে বোঝানো হয়ে থাকে। তো আমরা যদি এভাবে বহিস্থ তহবিলের সংজ্ঞাটি দেই, তাহলে যে কারবার প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস থেকে যদি তহবিল সংগ্রহ করা হয় তাকে বহিস্থ তহবিল বলা হয়। আর বহিস্থ তহবিলের ক্ষেত্রে ব্যাংক ঋণ অত্যন্ত জনপ্রিয় একটি উৎস। ব্যাংক ঋণের সুবিধা বা কিছু বিষয়বস্তু রয়েছে যার কারণে ব্যাংক ঋণ সবার কাছে অত্যন্ত জনপ্রিয় তহবিলের উৎস হিসাবে বিবেচিত হয়। তো ব্যাংক ঋণের জনপ্রিয়তার কারণ হিসাবে যে দিকগুলো চিহ্নিত করা হয়েছে তার মধ্যে প্রথমেই আছে সুদের হার নির্দিষ্ট। ব্যাংক ঋণের ক্ষেত্রে দেখা যায় যে সুদের হারটি নির্দিষ্ট, অর্থাৎ একজন ব্যবসায়ী ব্যাংক ঋণ নেওয়ার শুরুতেই তার সুদের হারটি জেনে যায় যে তাকে ঋণের উপর কত % হারে সুদ দিতে হবে। তারপরে আছে নির্দিষ্ট মেয়াদ। ব্যাংক ঋণের অর্থ পরিশোধের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে এবং মেয়াদান্তে ব্যবসায়ীকে সুদাসল সহ মোট অর্থ পরিশোধ করতে হয়। এবং ব্যাংক ঋণের তৃতীয় যেই সুবিধাটি রয়েছে, এখানে নিয়মিত সুদ পরিশোধ ও মেয়াদান্তে আসল পরিশোধ, অর্থাৎ নিয়মিতভাবে ঋণের অর্থ ও কিস্তি পরিশোধ এবং মেয়াদান্তে আসল পরিশোধ করা ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক। তো কারবার প্রতিষ্ঠান যদি লাভজনক নাও হয় তাহলেও এই অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া ব্যাংক ঋণের ক্ষেত্রে ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড বিক্রি করেও এই তহবিল সংগ্রহ করা যায়। অগ্রাধিকার শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করাও বহিস্থ তহবিলের একটি উৎস হিসাবে বিবেচিত হয়। তো এখন দেখো, বহিস্থ তহবিলের এই বাহ্যিক উৎসগুলো সবার কাছে এত জনপ্রিয় কেন? বাহ্যিক উৎসগুলো জনপ্রিয়তার কারণ হিসাবে আমরা যে বিষয়গুলো চিহ্নিত করে থাকি, যেমন 1 নম্বর হচ্ছে ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করা হলে ঋণের সুদ ও মোট লাভ থেকে প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকে সেই লাভের উপর কর প্রদান করতে হয়, ফলে করের পরিমাণ কম হয়। এটা হচ্ছে বহিস্থ তহবিলের জনপ্রিয়তার অন্যতম একটি কারণ। আর দ্বিতীয় যে কারণটি চিহ্নিত করা হয়েছে সেটি হচ্ছে ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ উৎসের অনেক সময় প্রয়োজনে বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে থাকে, অর্থাৎ এখানে প্রয়োজনের তুলনায় তহবিলের পরিমাণটি অনেক কম হয় অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে, কিন্তু বহিস্থ তহবিলের ক্ষেত্রে তহবিলের পরিমাণটি হয় অনেক বেশি, যেটা ব্যবসায়ের ক্ষেত্রে বড় ধরনের কোনো বিনিয়োগের ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব হয়। তাই বহিস্থ তহবিল একজন ব্যবসায়ীর জন্য অত্যন্ত জনপ্রিয়। বহিস্থ তহবিলের উৎসগুলোকে আমরা সাধারণত মেয়াদের ভিত্তিতে 3 ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী তহবিলের উৎস। তো এবার আসো আমরা দেখি স্বল্পমেয়াদী তহবিলের উৎস কাকে বলে। সাধারণত 1 বছরের কম সময়ের জন্য যে তহবিল সরবরাহ করা হয় তাকে স্বল্পমেয়াদী তহবিলের উৎস বলা হয়। স্বল্পমেয়াদী তহবিলের উৎসগুলো বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি তহবিলের উৎস হিসাবে বিবেচিত হয়ে থাকে। একটি প্রতিষ্ঠানের বেশিরভাগ অর্থায়ন মূলত স্বল্পমেয়াদী উৎস থেকে সরবরাহ করা হয়, যা 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধযোগ্য। স্বল্পমেয়াদী তহবিলের ক্ষেত্রে একটি কারবার প্রতিষ্ঠান বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে। যেমন প্রথম সুবিধাটি হচ্ছে স্বল্পমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহের খরচ সর্বনিম্ন এবং সর্বোচ্চ 2 ধরনেরই হতে পারে। যেমন বাণিজ্যিক ব্যাংক থেকে গৃহীত ঋণের জন্য স্বল্পমেয়াদে তুলনামূলকভাবে সুদের হার বেশি হয়। আবার বিভিন্ন উৎস যেমন বাকিতে পণ্য ক্রয়
বকেয়া মজুরির মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো স্বল্পমেয়াদের তহবিলের উৎস হিসাবে অর্থ সংস্থান করতে পারে। দ্বিতীয়ত, স্বল্পমেয়াদী তহবিলের উৎস হচ্ছে একটি সরল ও জনপ্রিয় পদ্ধতি, তাই ব্যবসায় প্রতিষ্ঠানগুলো এই তহবিলের উৎসটি ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। আবার তৃতীয়ত, দেখা যায় যে সকল ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা দ্রুত পরিবর্তনশীল, সে সকল পণ্যের ক্ষেত্রে স্বল্পমেয়াদী তহবিলের উৎস থেকে অর্থায়ন করে অধিক সুবিধা লাভ করা যায়। যেমন দেখা যায় যে ফ্যাশন হাউসগুলো তারা স্বল্পমেয়াদী তহবিলের উৎসের মাধ্যমে তহবিল সংগ্রহ করে তাদের স্বল্পমেয়াদী তহবিলের প্রয়োজন মেটাতে পারে। এবার আসো আমরা স্বল্পমেয়াদী তহবিলের উৎসগুলো জেনে নিই। তো স্বল্পমেয়াদী তহবিলের উৎসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস আর একটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস বলতে সাধারণত আমরা প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে যে তহবিলের উৎসগুলো সংগ্রহ করতে পারি সেগুলোকে বোঝায়, আর অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে যেগুলো কোনো প্রতিষ্ঠান নয় কিন্তু এই সকল জায়গা থেকেও তহবিল সংগ্রহ করা যায় স্বল্পমেয়াদী, সেগুলোকে বোঝানো হয়ে থাকে। তো স্বল্পমেয়াদী তহবিলের প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে 4টি উৎস আমরা দেখতে পাই: প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ব্যাংক জমাতিরিক্ত এবং ক্ষুদ্র ঋণ। তো এবার আসো প্রাপ্য বিল কাকে বলে। আমরা জানি যে পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে এই মর্মে অঙ্গীকার করে যে নির্দিষ্ট মেয়াদে, সাধারণত এই মেয়াদ থাকে 3 মাস, বা নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য ক্রয় বাবদ পরিশোধ করবে। এই দলিলকে বিনিময় বিল বলা হয়। আর বিক্রেতার কাছে এই বিলটি হচ্ছে প্রাপ্য বিল, এটি হচ্ছে স্বল্পমেয়াদী তহবিলের একটি অন্যতম উৎস। তারপরে আছে প্রদেয় বিল। তো আমরা যেটি বললাম যে বিক্রেতার কাছে যেটি প্রাপ্য বিল সেটি ক্রেতার নিকট প্রদেয় বিল। তো এখানে ক্রেতার নিকট এটিও একটি স্বল্পমেয়াদী উৎস হিসাবে বিবেচিত হয়। এবার আসো স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে জামানতবিহীন ব্যাংক ঋণ অন্যতম একটি তহবিলের উৎস হিসাবে বিবেচিত হয়। জামানত ছাড়া ব্যাংক হতে সাধারণত 1 বছরের কম সময়ের জন্য ঋণ নিয়ে স্বল্পমেয়াদী তহবিলের সংস্থান করা সম্ভব হয়। এরপরে স্বল্পমেয়াদী তহবিলের উৎস হিসাবে আছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি হিসাবে যে পরিমাণ অর্থ জমা আছে তার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করা হলে তাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। তো ব্যাংক জমাতিরিক্ত অর্থ স্বল্পমেয়াদী তহবিলের অন্যতম একটি উৎস হিসাবে বিবেচিত হয়। এরপরে আছে ক্ষুদ্র ঋণ। এই ধরনের ঋণ সাধারণত কৃষি নির্ভর ক্ষুদ্র ও কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়। যেমন কুটির শিল্পের ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ক্রয়, হ্যাচারি বা খামার পরিচালনা ইত্যাদি গ্রামীণ ব্যাংক, যুব উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংকগুলো এই ধরনের ঋণ প্রদান করে থাকে। আর এই ঋণগুলো ধাপে ধাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে প্রদান করা হয়। তো স্বল্পমেয়াদী তহবিলের আরেকটি উৎস হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আছে বাণিজ্যিক পত্র, মজুদ মাল বন্ধকীকরণ এবং গ্রাম্য মহাজন। তো বাণিজ্যিক পত্র কাকে বলে? কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকার করে যে পত্র প্রদান করে থাকে তাকে বলা হয় বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্রের জামানত হিসাবে বিবেচিত হয়। আর বাণিজ্যিক পত্র স্বল্পমেয়াদী তহবিলের একটি অপ্রাতিষ্ঠানিক উৎস বলে বিবেচিত হয়। এছাড়া আছে মজুদ মাল বন্ধকীকরণ। সাধারণত একটি কারবার প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য বন্ধক রেখে স্বল্পমেয়াদী তহবিল সংগ্রহ করতে পারে। এছাড়া গ্রাম্য মহাজনের কাছ থেকে ধার বা ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা হলে সেটিও স্বল্পমেয়াদী তহবিলের উৎস হিসাবে বিবেচিত হয়। দেখা যায় যে স্বল্পমেয়াদী তহবিলের ক্ষেত্রে এই প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো একজন ব্যবসায়ীর জন্য বা একটি কারবার প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলতি সম্পদের সংস্থানে কাজে লেগে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা সবাই
আজকে বাহ্যিক তহবিলের স্বল্পমেয়াদী উৎসগুলো নিয়ে আর কোনো তোমাদের কনফিউশন থাকবে না, সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো এবং এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। তারপরও আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি অবশ্যই ভালো করে পড়বে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো আন্ডারলাইন করে রাখবে, যাতে তোমরা যে কোনো লাইন থেকে যে কোনো প্রশ্ন আসলে সেটির উত্তর লিখতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী ক্লাস দেখার প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।